আমার জীবনের প্রথম ভোট দেওয়া হবে। সবাই যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। নির্বাচন ভালো হোক, এটা আমরা সবাই চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কাল, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 10 লাখ সদস্য। সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় সিইসির। ভোট গণনায় থাকবে স্বচ্ছতা। নির্বাচনের পরদিন সকালে ফল ঘোষণা। শক্ত হাতে অনিয়ম প্রতিহতের হুঁশিয়ারি। কত টাকা আছে এখানে? 50+ আছে। 50+ আছে, 50 লাখ। হ্যাঁ, অর্ধ কোটির বেশি টাকা সহ সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামাত আমির আটক। অসুস্থতা বোধ করায় নেওয়া হলো হাসপাতালে। ব্যবসার টাকা দাবি। আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে সক্ষম হব। আশা করছি যে নির্বাচনটা সুষ্ঠু হবে। ভোটের মাঠ কেউ নষ্ট করবেন, ভোটাররাই এর জবাব এবং প্রতিরোধ গড়ে তুলবে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের আশা তারেক রহমানের। সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা। ভোট সুষ্ঠু না হলে মাঠে নামার হুঁশিয়ারি জামাত আমিরের। রাত পোহালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। প্রায় 13 কোটি ভোটারের রায় নির্ধারিত হবে কার নেতৃত্বে চলবে আগামীর বাংলাদেশ। এবার নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামাত নেতৃত্বাধীন জোট। ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। নিরাপত্তায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। টানা প্রচারণা শেষে ভোটের জন্য প্রস্তুত দেশ। শেরপুর 3 আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট হচ্ছে 299 আসনে। এবার মাত্র 83 জন নারী সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন 2028 জন। এর মধ্যে রাজনৈতিক দলের ব্যানারে লড়ছেন 1755 জন, আর বাকি 273 জন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনের আগের দিন রাজধানীতে ছুটির আমেজ থাকলেও কর্মব্যস্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়। এখান থেকে ব্যালট পেপার, ভোট বক্স, অমোচনীয় কালিসহ ভোটের সব সরঞ্জাম চলে যাচ্ছে ঢাকার 20টি আসনের কেন্দ্রে কেন্দ্রে। ঢাকা 17 আসনে 124টি কেন্দ্রের জন্য ভোটের সামগ্রী পাঠানো হচ্ছে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে। মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ঢাকা 15 আসনের 127টি কেন্দ্রে বিতরণ করা হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। বেলা 11টা থেকে কেন্দ্রে বিতরণ শুরু হয়েছে। অলরেডি প্রায় আমরা 20%-এর মতো, প্রায় 25 থেকে 30টা কেন্দ্র বিতরণ হয়ে গেছে। এখানে প্রিজাইডিং অফিসাররা তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যানবাহন বুঝে পাওয়ার পরে তাদেরকে আমরা মালামাল বুঝে দেই। উত্তরা কমিউনিটি সেন্টার থেকে পাঠানো হচ্ছে ঢাকা 18 আসনের 218টি কেন্দ্রের সরঞ্জাম। ঢাকা 13 আসনের 138টি কেন্দ্রেও যাচ্ছে ভোটের সামগ্রী। যথাসময় পাইছি, আমরা এখন কেন্দ্রে চলে যাব নির্দিষ্ট সময়ের মধ্যে। আর এছাড়া আমাদের কোনো হ্যারাসমেন্ট এখানে হয়নি। আমাদের পুলিশ, আনসার বাহিনী সবাই আছেন, সবাই সহযোগিতাপরায়ণভাবে। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা। ভোট গ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা পর্যবেক্ষণে কাজ করছে প্রশাসন। বিভাগীয় কমিশনাররা জানান, ঢাকায় 1400 কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলেও ভোট নিয়ে নিরাপত্তা ঝুঁকি নেই। যে কোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত প্রশাসন। নিরাপত্তার কোনো ঝুঁকি আছে মনে করছি না। আমাদের হিসাব মতো প্রায় 98%-এর উপরে আমাদের কেন্দ্রগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আছে। আমরা কনফিডেন্ট যে কোনো ধরনের সিচুয়েশন সামাল দেওয়ার মতো অবস্থা আমাদের আছে। এবারে নির্বাচনে বিএনপির সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের। জয় পরাজয়ের ফয়সালা করবেন 12,77,11,899 ভোটার। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 13 কোটির উপরে ভোটার তারা ভোট দেবেন এবং 10 লাখেরও বেশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা আসলে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে 2098 জন এবং আমরা যেটি জানতে পেরেছি যে 657 জন তাদেরকে আসলে নিয়োগ দেওয়া হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে। আইন শৃঙ্খলা রক্ষায় আসলে যেই কাজগুলো নির্বাচন কমিশন থেকে করা হয়েছে সেটা আমাদের সহকর্মী যারা রয়েছেন তারা আমাদেরকে জানাবেন এবং কি পরিস্থিতি সেটা আপনার মাধ্যমে আমাদের সহকর্মীদের কাছ থেকে জানতে চাই। এবং নির্বাচনী সরঞ্জামাদি প্রায় পৌঁছে গেছে সব কেন্দ্রে কেন্দ্রে। ইমদাদ, আমরা কিছুক্ষণ আগে যখন আমাদের সহকর্মীদের সঙ্গে যুক্ত হয়েছিলাম, অনেকটা সময় তারপর পার হয়েছে, নিশ্চয়ই এখন আরও অনেক ভোট কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জামাদি। সেই তথ্য জানবো আমাদের সহকর্মীদের থেকে। কাল ভোট উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হচ্ছে। এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুরে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি, টাঙ্গাইলে আছেন কাদির তালুকদার, মাদারীপুরের সঞ্জয় কর্মকার, অভিজিৎ এবং কুমিল্লায় আছেন ইশতিয়াক আহমেদ। সরাসরি প্রথমে যাচ্ছি কাদির আব্দুল্লাহ শাফির কাছে।
ওয়েল, এই যে এখানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের কিছুক্ষণ আগেই যে ঢাকা 13 আসনের যে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হচ্ছিল কিছুক্ষণ আগেই সেটি শেষ হয়েছে। এখন এইখানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে 4টা কেন্দ্র রয়েছে, এর মধ্যে আমরা ঠিক এই মুহূর্তে আছি 1 নম্বর কেন্দ্রটিকে। এইখানে হচ্ছে প্রিজাইডিং অফিসার এবং তার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং একই সঙ্গে নির্বাচনের অন্যান্য যে কর্মকর্তারা আছেন তারা তাদের সরঞ্জামাদি নিয়ে তাদের এই ভোট কেন্দ্রে এসেছেন এবং ঠিক এই মুহূর্তে তারা বাকি যে প্রক্রিয়াগুলো নির্বাচনের সব কিছু সাজিয়ে গুছিয়ে করার জন্য তারা মাত্র এসে পৌঁছেছেন এই কেন্দ্রে এবং তারা এখন এই মুহূর্তে বিশ্রাম করছেন। কিছুক্ষণ পরেই হয়তো তাদের যে স্টিকার এবং অন্যান্য ব্যালট বক্স প্রস্তুতকরণ, তারপর বুথ তৈরিকরণ, সেই বিষয়গুলো হয়তো তারা কিছুক্ষণের মধ্যেই শুরু করবেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই এইখান থেকে যে 138টি কেন্দ্রে মালামাল তারা কেন্দ্রে পৌঁছে দিয়েছেন। এটি হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের 1 নম্বর কেন্দ্র এবং এই কেন্দ্রটি হচ্ছে মহিলা কেন্দ্র এবং এইখানে প্রায় 4000-এর মতো ভোট রয়েছে, প্রিজাইডিং কর্মকর্তা যেটি জানিয়েছেন। এইখানে প্রত্যেকটি কেন্দ্রে নির্বাচন কমিশনের যে তথ্য, প্রত্যেকটি কেন্দ্রেই 13 জনের মতো আনসার সদস্য রয়েছেন এবং 2 জন পুলিশ এসআই রয়েছেন আর বাকিরা নির্বাচনী যে কর্মকর্তা যারা আছেন তারা আছেন। এই মুহূর্তে যে ব্যালট বক্সও আপনারা দেখছেন স্বচ্ছ ব্যালট বক্স এবং গোলাপি পেপারের যে গণভোটের যে ব্যালট পেপার এবং সাদা রঙের নির্বাচনী এমপি প্রতিদ্বন্দ্বিতার যে ব্যালট পেপারগুলো সেগুলো রয়েছে। আমরা একটু অন্য আরও বেশ কয়েকটি বুথ সেখানে প্রস্তুত করা হচ্ছে, সেদিকে একটু যেতে চাই। আমরা দেখাতে চাই যে অন্যান্য ভোট কেন্দ্রগুলোতেও মাত্র এসে পৌঁছেছেন। এখন যে খুব বেশি তাড়াহুড়া করে যে এখনই যে তারা প্রস্তুত করে ফেলেছেন ব্যাপারটা এরকম নয়, তারা প্রস্তুতি নিচ্ছেন যে প্রত্যেকটা বুথে কিভাবে সাজানো যায়, কাপড় দিয়ে ঢাকা যায় বুথগুলো, সেই চেষ্টা তারা করছেন। আমরা ঠিক এই মুহূর্তে আসলে খুব বেশি কিছু আসলে ঠিক এই মুহূর্তে দেখানোর নেই বা বলার নেই, কারণ মাত্রই তারা নির্বাচনী সরঞ্জামাদি যেগুলো আছে সেগুলো নিয়ে এসে পৌঁছেছেন। তারপরে হয়তো তারা বাকি কাজগুলো বাকি প্রক্রিয়াগুলো শেষ করবেন। আমরা ঠিক এই মুহূর্তে চলে যাচ্ছি টাঙ্গাইলে, সেখানকার নির্বাচনী ভোট কেন্দ্রে সর্বশেষ পরিস্থিতি জানার জন্য। নানা অভিযোগ, পাল্টা অভিযোগ এবং নানা জল্পনা কল্পনার অবসান ঘটতে চলেছে। আগামী কালই জাতীয় সংসদ নির্বাচন, সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেই নানান প্রস্তুতি গ্রহণ করেছে টাঙ্গাইলের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইতিমধ্যে আমরা দফায় দফায় কথা বলেছি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের যে বিষয়টি জানিয়েছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ করার লক্ষ্যে তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে যাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি সম্পন্ন হয় সেজন্য ব্যাপকভাবে তারা ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে আমরা কথা বলেছি কিছুক্ষণ আগে আমাদের টাঙ্গাইল প্রেস ক্লাবের যৌথ বাহিনীর উদ্যোগে সেনাবাহিনী, র্যাব, পুলিশের এবং যে জেলা প্রশাসন তাদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। তারা ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছে যে টাঙ্গাইলে মোট 18,000 আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। টাঙ্গাইলের যে 8টি আসন রয়েছে, 12টি উপজেলার 8টি আসনে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হবে। ইতিমধ্যে তারা বিভিন্ন যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে সিসিটিভি লাগিয়েছে এবং যাতে ভোট গণনার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, যেই কারণে তারা ইতিমধ্যেই লাইট লাগিয়েছে এবং যারা পুলিশ সদস্য রয়েছে বা যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা ইতিমধ্যেই বডি অন ক্যামেরাও কিন্তু লাগিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে টাঙ্গাইলে ভোটের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে যাতে কোনো ধরনের কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা চলে যাচ্ছি মাদারীপুরে সঞ্জয় কর্মকার অভিজিতের কাছে। সঞ্জয় কর্মকার অভিজিৎ জানাবেন সেখানকার আরো বিস্তারিত খবর। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ, সেই লক্ষ্যে মাদারীপুরের 3টি সংসদীয় আসনের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে ব্যালট পেপার সহ যে নির্বাচনী সরঞ্জাম সেটি কিন্তু ভোট কেন্দ্রে নিয়ে যাচ্ছেন এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তারা ভোট কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে সহকারী রিটার্নিং কর্মকর্তা তাদের মাধ্যমে কিন্তু আসলে
এগুলো বিতরণ করা হচ্ছে। আমরা কথা বলেছিলাম মাদারীপুরের সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াদিয়া সাহাবের সাথে। তিনি আমাদেরকে বলছেন যে এখানকার যে পরিস্থিতি সেটি কিন্তু খুবই স্বাভাবিক রয়েছে এবং নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে তারা সব ধরনের কিন্তু যে প্রস্তুতি সেটি কিন্তু তারা গ্রহণ করেছেন। আমরা দেখেছিলাম যে সকালে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দল রয়েছে তারা কিন্তু পর্যবেক্ষক দল রয়েছে, তারা কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন এবং ভোট কেন্দ্রে তারা এসেছেন এবং ভোটারদের সাথে তারা কথা বলেছেন এবং প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং তারা জানিয়েছেন যে নির্বাচন সম্পর্কে তাদের যে মতামত সেটি কিন্তু 14 ফেব্রুয়ারি প্রকাশ করবেন। আর আমরা দেখেছি যে র্যাবের পক্ষ থেকে কিন্তু টহল বাড়ানো হয়েছে, বিভিন্ন ভোট কেন্দ্রে দেখেছি তারা ঘুরছেন এবং সেনাবাহিনী, বিজিবি সহ পুলিশ আনসার সহ যে আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন। অর্থাৎ ভোটাররা যাতে ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে আসতে পারেন এবং ভোট যাতে দিয়ে ঠিকমতো বাড়িতে পৌঁছতে পারেন সে ব্যাপারে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া বিভিন্ন উপজেলা একটু বলে রাখি যে মাদারীপুরের 3টি সংসদীয় আসন, সেই 3টি সংসদীয় আসনে 25 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মাদারীপুর 381টি ভোট কেন্দ্র রয়েছে, 224টি কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। ভোটারদের পরিস্থিতি এবং ভোট কেন্দ্র গ্রহণ সবকিছু মিলে কিন্তু এই মাদারীপুরের যে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রয়েছেন তিনি বলছেন যে সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন এবং যাতে কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং যদি কখনো ঘটে তাহলে তাৎক্ষণিক কিন্তু ব্যবস্থা নেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে রিটার্নিং কর্মকর্তা এবং প্রশাসনের পক্ষ থেকে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে মাদারীপুরের যে 341টি ভোট কেন্দ্র রয়েছে সবগুলো কেন্দ্রে কিন্তু মালামাল পৌঁছে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে নির্বাচনের যে সরঞ্জামাদি বিতরণ করা হচ্ছে তার সবশেষ। আমরা চলে যাব কুমিল্লায়, সেখানে আছেন আমাদের সহকর্মী ইশতিয়াক আহমেদ। কুমিল্লা যে 11টি সংসদীয় আসন রয়েছে তার ভোটের সকল প্রস্তুতি ইতিমধ্যে কিন্তু শেষ করেছে রিটার্নিং কর্মকর্তা এবং এই মুহূর্তে আমি আছি কুমিল্লা নগরী জিলা স্কুল মাঠে, যেখান থেকে কুমিল্লা যে সদর আসনটি রয়েছে সেখানকার যে ভোট কেন্দ্রের যে সরঞ্জাম সেগুলো কিন্তু পাঠানো হচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাকে যে কুমিল্লা যে 11টি সংসদীয় আসন রয়েছে সেখানে 1491টি মোট ভোট কেন্দ্র রয়েছে এবং আজ সকাল থেকে কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে সেই সব কেন্দ্রে যে ভোটের যে সরঞ্জাম সেগুলো পাঠানো হচ্ছে এবং কুমিল্লা জিলা স্কুল মাঠে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। সেখানে যদি একটু দেখানোর চেষ্টা করি, সেখানে কুমিল্লা যে সদর আসনের যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে তাদের যে ভোটের সরঞ্জাম যাচ্ছে এবং সেখানে ভোটের সরঞ্জামের পাশাপাশি যে আনসার সদস্য যারা রয়েছে 10 জন আনসার সদস্য যারা হচ্ছে নিরস্ত্র এবং 3 জন আনসার সদস্য যারা অস্ত্রধারী আনসার সদস্য রয়েছেন তারা সেখানে কেন্দ্রগুলোতে যাচ্ছেন। তার পাশাপাশি 4 জন এবং অনেক জায়গায় যেখানে ঝুঁকি কম সেখানে 3 জন করে পুলিশ সদস্য থাকবেন। অর্থাৎ ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে 4 জন করে পুলিশ সদস্য থাকবেন। অর্থাৎ আগামীকাল সকালবেলা থেকে যে কুমিল্লা যে নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু পুরোপুরি নিরাপত্তার চাদরে কুমিল্লাকে ঢেকে রেখেছেন। কুমিল্লা জেলা পুলিশ সুপার গতকাল ব্রিফিং করেছেন যে কুমিল্লা জেলা আইন শৃঙ্খলা রক্ষার্থে যে প্রায় 26,000 আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কুমিল্লাতে দায়িত্ব পালন করবেন। তার পাশাপাশি 25 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু তারা পুরো কুমিল্লা জেলা জুড়ে দায়িত্ব পালন করবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা জিলা স্কুল মাঠ থেকে নির্বাচনের। দেশের নানা প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন আগামীকালকের জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষের সবশেষ প্রস্তুতি সম্পর্কে। ইমদাদ, আমাদের সহকর্মীরা যেমনটা বলছিলেন ভোটের যে সরঞ্জামাদি আছে সেগুলো ভোটের কেন্দ্রে পৌঁছানো নিয়ে এখন পর্যন্ত তেমন অনাকাঙ্ক্ষিত ঘটনার কোনো অভিযোগ বা এমন কিছু জানানো হয়নি, আমাদের সহকর্মীরা তেমনটাই জানাচ্ছিলেন। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, ভালো আছে এমন কথা শোনা যাচ্ছে। তবে দু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কথাও শোনা যাচ্ছে, যেমন সৈয়দপুর বিমানবন্দরে জামায়াতের ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক হয়েছেন প্রায় অর্ধ কোটি টাকা নিয়ে। সেই তথ্যটি এখন পর্যন্ত মোটা দাগে জানা যাচ্ছে। একটি প্রতিবেদন আছে, আমাদের সহকর্মী সেটি বানিয়েছেন, আমরা দর্শকদের সেটি দেখাবো। আইন শৃঙ্খলা বাহিনী এবং যৌথ বাহিনী তারা কিন্তু আসলে প্রস্তুত আছে এবং তাদের দায়িত্ব তারা যথাযথভাবে পালন করছে, তারই এটি একটি প্রমাণ বলতে পারেন। যশো, আপনার কাছে আবারও আসবো প্রতিবেদনটি দেখে।
50 লাখের বেশি টাকা সহ সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামাত আমিরকে আটক করেছে যৌথ বাহিনী। পুলিশ জানিয়েছে ভোটের আগের দিন ঢাকা থেকে বিমানে সৈয়দপুরে আসেন তিনি। তার লাগেজে তল্লাশি চালিয়ে অর্থ জব্দ করা হয়। এই ঘটনায় তোলপাড় শুরু হলে কেন্দ্রীয় জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের দাবি করেন এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা। বিষয়টিকে ভিন্ন খাতে নিতে চক্রান্ত চলছে। ভোটের আগের দিন বুধবার ঢাকা থেকে বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান এক ব্যক্তি। তার সঙ্গে থাকা লাগেজে তল্লাশিতে মেলে বিপুল পরিমাণ টাকা। সেনা হেফাজতে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান তার নাম বেলাল উদ্দিন প্রধান, ঠাকুরগাঁও জেলা জামাতের আমির, পেশায় কলেজ শিক্ষক। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন লাগেজে থাকা 50 লাখ টাকারও বেশি অর্থ তার গার্মেন্টস ব্যবসার। নাম কি আপনার? আমার নাম হচ্ছে বেলাল। বেলাল, হ্যাঁ। বাড়ি কোথায়? বাবার নাম কি? বাবার নাম? বাবার নাম দবিরুল। দবিরুল? দবিরুল মানে কোন এমপি ছিল? হ্যাঁ হ্যাঁ, দবিরুল। দবিরুল এমপি ছেলে আপনি? না না না। ও আচ্ছা আচ্ছা। আর ইয়া কি গ্রামের নাম কি? গ্রামে শহরে হাজিপাড়া। হাজিপাড়া, ঠাকুরগাঁও সদরে, প্রপারে বাসা? শহর, হ্যাঁ। কি করেন আপনি? শিক্ষকতা। কোন স্কুলের? কলেজে? সালন্দা, হ্যাঁ। ঠাকুরগাঁও সালন্দার কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস? 50 প্লাস আছে। 50 প্লাস আছে? 50 লাখ? হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। গার্মেন্টসের ব্যবসা করেন? পুলিশ জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামাত আমিরকে আটক করা হয়। আমাকে নীলফামারী এসপি ফোন দিয়ে জানান যে ভাই, আপনার জেলা জামাতের আমির বেলাল উদ্দিন প্রধানকে 50 লাখ টাকা সহ সৈয়দপুর বিমানবন্দরে আটক করা হয়েছে। আমি ঠিক এতটুকু বিষয় জানি এবং এই সংক্রান্তে যে আইনি প্রক্রিয়া, পরবর্তীতে এই টাকার সোর্স এবং তদন্ত, এই সব সম্পূর্ণ কিছুই সৈয়দপুরে নীলফামারীর আন্ডারে হবে। নির্বাচনের আগের দিন টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামাত আমিরের আটকের খবরে শুরু হয় তোলপাড়। যদিও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের অভিযোগ, টাকা উদ্ধারের বিষয়টি ভিন্ন খাতে নেয়ার চক্রান্ত চলছে। দাবি করেন এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা। বর্তমানে যৌথ বাহিনীর হেফাজতে রয়েছেন বেলাল উদ্দিন। তদন্তের পর এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে জানায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সময় সংবাদ, নীলফামারী। আমরা প্রতিবেদনটিতে দেখছিলাম ঠাকুরগাঁও জেলা জামাতের আমির, তিনি আসলে আটক হয়েছেন এবং 50 লাখেরও বেশি টাকা তার কাছ থেকে জব্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সেটি উদ্ধার করেছে, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এ বিষয়ে কোনো কথা বলেননি। জামাতের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, এটি তার ব্যবসার টাকা এবং সেটিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য চক্রান্ত চলছে। আবারও আমাদের সহকর্মী যশোয়ার কাছে যেতে চাই। যশোয়া, এই যে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে, এর মধ্যে মর্মান্তিক কিছু ঘটনাও ঘটেছে। সহকারী প্রিজাইডিং অফিসার তিনি শেরপুরে কোনো একটা আসনে আসলে নিশ্চিত করে বলতে পারেননি। শেরপুর একের যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, তিনি আসলে নিশ্চিত করে বলতে পারেননি, তবে তিনি সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করতেন এবং সেই লক্ষ্যেই তিনি বাড়ি থেকে বের হয়েছেন এবং ইতোমধ্যে তিনি আসলে মর্মান্তিক ঘটনা বলা যায় নির্বাচনের সময়। তবে আপনি যে বিষয়টিতে বললেন একটু আগে, আমরা যে প্রতিবেদনটি দেখলাম, জামায়াতের আমির, ঠাকুরগাঁও জেলায় জামায়াতের আমির যিনি সৈয়দপুর বিমানবন্দরে আটক হয়েছেন প্রায় অর্ধ কোটি টাকা নিয়ে, তার সবশেষ যে তথ্য আমরা জেনেছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমেই, যে তিনি অসুস্থ হয়ে যাওয়া এয়ারপোর্ট থেকে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে। সবশেষ কি অবস্থা, তদন্ত কতদূর, সেই বিষয়টি আমাদের সহকর্মীর মাধ্যমে জানার চেষ্টা করব। এই মুহূর্তে সৈয়দপুর বিমানবন্দরে আছেন সহকর্মী শাকির হোসেন বাদল, সরাসরি যাচ্ছি তার কাছে। বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে এসে অবতরণ করেন। এখানে অবতরণ করার পরে তাকে সন্দেহ হলে তার ব্যাগ চেক করা হয় এবং ব্যাগ চেক করার পর সেখান থেকে বিপুল পরিমাণ টাকার সন্ধান পাওয়া যায়। পরে তিনি স্বীকার করেন যে তার কাছে 50 লাখের উপরে টাকা রয়েছে এবং তার কথা মতো তাকে সে পরিমাণ তিনি বলেন সেই সময় যে এই টাকাগুলো তার ব্যবসায়িক কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু আসলে এখানে যৌথ বাহিনী, যিনি সেনাবাহিনী যারা তাকে আটক করেছিল এবং যৌথ বাহিনী পরে তাদের
তাদের ইসের মধ্যে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু জিজ্ঞাসাবাদের এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষ হলেই হয়তোবা বোঝা যাবে যে তার কাছে কি পরিমাণ টাকা ওই ব্যাগের মধ্যে ছিল। এটি এখনো কনফার্ম না। আমরা এখানে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজার সাথে কথা বলেছি। কথা বলে উনি যতটুকু বলছেন যে এখনো পর্যন্ত কাউন্ট চলছে। তার মধ্যে ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে উনি এর মধ্যে অসুস্থ হওয়ায় 1:45টার দিকে ওনাকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে সৈয়দপুর 100 শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ওনাকে কিন্তু এখনো ওখান থেকে ব্যাক করানো হয়নি, ফিরিয়ে আনা হয়নি। তো এইখানে আমরা পুরো এই ঘটনাকে নিয়ে পুরো এয়ারপোর্ট জুড়ে কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা আছে। নিরাপত্তার জোরদার করা হয়েছে। বিজিবি, আর্মি, সেনাবাহিনী, পুলিশ, সব যৌথ বাহিনী এখানে এখন নিরাপত্তা জোরদার করেছেন এবং পুরো বিমানবন্দর এলাকায় এখন নিরাপত্তার চাদরে কিন্তু ঢাকা রয়েছে। আমরা শেষ পর্যন্ত যখন যৌথ বাহিনী তারা ব্রিফিং না করবে, তারা যদি ব্রিফিং করার পরেই জানা যাবে যে এখানে কি পরিমাণ টাকা ছিল এবং তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা। এই ছিল আমার কাছে সৈয়দপুর বিমানবন্দর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত হয়েছিলাম সৈয়দপুর বিমানবন্দরে। সেখানে আজ দুপুরের কিছুটা আগে 11টার পরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির প্রায় অর্ধ কোটি টাকা নিয়ে আটক হয়েছে। সেই তথ্য আপনারা ইতিমধ্যেই জানেন এবং তারপর তিনি অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেই তথ্যই আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ইমদাদ, আমাদের সহকর্মী যেমনটা জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত সবশেষ তথ্য যে এখন পর্যন্ত তদন্ত কিন্তু চলমান রয়েছে, যৌথ বাহিনীর অভিযান চলছে, এয়ারপোর্ট এলাকায় পুরো নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এখন পর্যন্ত তাদের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে ইমদাদ, জামাত ইসলামী খুব সম্ভবত এটি নিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের মত প্রকাশ করেছেন, এটিকে ভিন্ন খাতে নেয়ার কথা বলেছেন। আপনার কাছে এই বিষয়ে কোনো তথ্য আছে? আমরা একটু আগেই সেটি দেখছিলাম এবং জামাতে ইসলামীর পক্ষ থেকে সহকারী সেক্রেটারি জেনারেল তিনি ব্রিফ করেছেন, সেই ব্রিফটি আমরা দেখব। তার আগে একটা বিষয় জানিয়ে রাখি, আমাদের সহকর্মী শাকির হোসেন বাদল তিনি যেটি জানাচ্ছিলেন যে যৌথ বাহিনীর পক্ষ থেকে কোনো ব্রিফ করা হয় নাই এবং কি পরিমাণ টাকা আসলে সেখানে ছিল সেটিও আসলে তারা এখন পর্যন্ত জানেন না। অনুমানের ভিত্তিতে আসলে এটি বলা হয়েছে এবং আনুষ্ঠানিক হয়েছেন তিনি প্রথমে স্বীকারোক্তিমূলক তাকে গ্রেফতার করা হবে কিনা, কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সে বিষয়ে পরবর্তীতে যখন ব্রিফ করবে তখন আমরা জানতে পারবো। আপনার কাছে আসছি, তার আগে একটু দেখে নিয়ে আসবো যে জামাতে ইসলামী এ বিষয়ে কি বলছে। সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামাতের আমির ব্যবসার টাকা বহন করছিলেন বলে জানিয়েছেন জামাতের ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। নাটক সাজিয়ে ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরকে আটক করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়, এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেছেন যে আভ্যন্তরীণ রুটে এই ধরনের অর্থ পরিবহনে কোনো বাধা নেই, অনাপত্তিপত্র তিনি দিয়েছেন। সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে এটা একটা পরিকল্পিতভাবে একটা মোটিভেটেড এবং জামাত ইসলামীকে তার নেতৃবৃন্দকে এটা প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটা করা হয়েছে। আগামীকালের ভোট উৎসবের অপেক্ষায় দেশ, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট সহ ভোটের সরঞ্জাম। সন্ধ্যার আগেই সব কেন্দ্রে ভোটের সামগ্রী পৌঁছে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। রাত পোহালেই ভোট উৎসবের অপেক্ষায় দেশের মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপার, সিল, ভোটার তালিকা সহ ৪৫ ধরনেরও বেশি অন্যান্য সামগ্রী পাঠানো হয়। বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে সংশ্লিষ্ট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের কাছে নির্বাচনী সামগ্রী হস্তান্তর করেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার। নির্বাচন কর্মকর্তারা জানান সন্ধ্যার আগেই সব কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো শেষ হবে। সকাল 10:30 থেকে আমরা আমাদের উপজেলা পরিষদ হলরুম থেকে দেওয়া শুরু করেছি। আমাদের এখানে আমরা যেগুলো দূরবর্তী কেন্দ্রগুলো আছে সেগুলোকে আমরা আগে আমরা সময় দিয়েছি এবং সেভাবে আমরা দিচ্ছি। স্ব কেন্দ্রের প্রিজাইডিং ও পুলিশ অফিসাররা ব্যালট সহ ব্যালট বক্স নিয়ে যান। দেশ জুড়ে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের আশা প্রশাসনের। সকাল থেকে আমরা মালামাল ভোট কেন্দ্রে পৌঁছানো শুরু হয়েছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ
আমরা সব ধরনের প্রস্তুতি রেখেছি যাতে আমরা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি ইলেকশন আমরা কন্ডাক্ট করতে পারি। নির্বাচনী সহিংসতায় শেরপুর ৩ আসনে এক প্রার্থীর মৃত্যুতে ২৯৯টি আসনের ৪২,৬৫৯টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। আগামীকালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছে যাচ্ছে জেলায় জেলায় এবং নির্বাচন যেখানে অনুষ্ঠিত হবে সেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে এবং সেটা অব্যাহত রয়েছে। এ বিষয়ে আমরা জানবো, আমাদের সহকর্মী জিন্নাতারা যশোয়া রয়েছেন, তার সঙ্গে আবারও যোগ দিব। যশোয়া, আমরা দেখতে পাচ্ছিলাম প্রতিবেদনটিতে যে সকাল থেকেই নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে এবং সেটি এখন পর্যন্ত চলছে। সন্ধ্যা নাগাদ সেটি হয়তো পৌঁছে যেতে পারে। জি, আমাদেরকে তেমনটাই আমাদের সহকর্মীরা কিছুক্ষণ আগেও জানিয়েছিলেন যে সন্ধ্যার মধ্যেই প্রতিটি কেন্দ্রে যে গুরুত্বপূর্ণ নির্বাচনের সরঞ্জামাদি আছে সেগুলো পৌঁছে দেওয়ার কথা এবং দেয়া হবে। বেশিরভাগ কেন্দ্রেই হয়তো এর মধ্যে পৌঁছে গেছে। জি, আপনি জানেন যে ৪২,০০০-এর বেশি ভোট কেন্দ্র রয়েছে। আমরা আবারও একটু যাওয়ার চেষ্টা করবো আমাদের সহকর্মীদের কাছে, সেখানকার কি অবস্থা তা জানার জন্য। আমরা জানি যে ভোট উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এই মুহূর্তে ময়মনসিংহে আছেন সহকর্মী ওবায়দুল হক, পটুয়াখালীতে মনির হোসেন বাদল এবং নওগাঁয় আছেন এমআর রকি। সরাসরি প্রথমে যাচ্ছি ওবায়দুলের কাছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনী আমেজ ময়মনসিংহে কিন্তু আজকে সকাল 10:30 থেকে কেন্দ্র কেন্দ্রে পৌঁছানো হচ্ছে সদর উপজেলার 179টি কেন্দ্রে কিন্তু নির্বাচনী সরঞ্জাম, ব্যালট বাক্স, ব্যালট পেপার থেকে শুরু করে যেসব সামগ্রী রয়েছে, অমোচনের তালিকা সহ যেসব সামগ্রী রয়েছে সবগুলো কিন্তু এখানে যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন, সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন, পাশাপাশি তাদের যারা ভোট গ্রহণ কর্মকর্তা রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু এই যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো তুলে দেওয়া হচ্ছে। সকাল থেকে শুরু হয়েছে, তবে এখনো পর্যন্ত কিছুটা দ্রুতগতি লক্ষ্য করা যাচ্ছে। আর পাশাপাশি এখানে যারা যেসব পিক আপ এবং মাহিন্দ্রা চালক রয়েছেন তারা তাদেরকে ভাড়া কম দেওয়া হচ্ছে এমন একটি অভিযোগ তুলে তারা সংক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, যার কারণে অনেক গাড়ি কিন্তু এখনো পর্যন্ত এই মাঝে অবস্থান করছে। এই বিষয়টি সুরাহা না হয় তারা চলে যাচ্ছে না। সব মিলিয়ে পুরো উৎসবমুখর পরিবেশে কিন্তু যে নির্বাচনী সরঞ্জাম বিতরণ সেটি করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল ময়মনসিংহের সবচেয়ে। আমরা এখন যাবো পটুয়াখালীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন বাদল। রাত পোহালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, আর এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিন্তু উৎসবমুখর পরিবেশ বয়ে যাচ্ছে। আসলে পটুয়াখালীতে যে 4টি আসন রয়েছে, 4টি আসনে কিন্তু ভোটার রয়েছে 15 লক্ষেরও বেশি ভোটার রয়েছে। আর ইতিমধ্যে কিন্তু পটুয়াখালীতে যে 513টি যে ভোট কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্রে কিন্তু যে সরঞ্জামগুলো, এই সরঞ্জামগুলো কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এবং জেলা রিটার্নিং কার্যালয় থেকে কিন্তু প্রতিটা কেন্দ্রে কিন্তু পাঠানো হয়েছে। যেহেতু পটুয়াখালী এই যে 4টি আসনে কিন্তু কিছু দুর্গম এলাকা রয়েছে, চর কাজল, চর বিশ্বাস, এরকম কিছু দুর্গম ইউনিয়নগুলো রয়েছে। এই ইউনিয়নগুলো কিন্তু আসলে ইতিমধ্যেই কিন্তু তাদের যে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে, এটি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা, আমাদের বিষয়ে নিশ্চিত করেছেন। আর পটুয়াখালী যে 4টি আসন রয়েছে, এই 4টি আসনে এখন পর্যন্ত কোনো বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ছোট একটা 2-1টা ঘটনা ঘটেছে, তাছাড়া কিন্তু নির্বাচন কিন্তু উৎসবমুখর পরিবেশই হবে বলে জানিয়েছেন সবাই। পটুয়াখালী যেমন 3 আসন থেকে নির্বাচন করছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, পটুয়াখালী 1 আসন থেকে নির্বাচন করছে সাবেক বিএনপির সাবেক স্বরাষ্ট্র বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, এবং পটুয়াখালী 2 আসন থেকে নির্বাচন করছেন যেমন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং বিএনপি তালুক। এরকম কিন্তু পটুয়াখালীতে প্রতিটি আসন কিন্তু নির্বাচন হচ্ছে এবং পটুয়াখালী 4 আসন থেকে আমরা যতটুকু জানতে পারি সেখানেও নির্বাচনের সরঞ্জাম পৌঁছে গেছে। সেখান থেকে নির্বাচনে বিএনপি প্রার্থী রয়েছেন এবিএম মোশাররফ হোসেন। তবে পটুয়াখালীতে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা যে পটুয়াখালী যে এই যে 3 আসন রয়েছে, এই 3 আসনে কিন্তু এখানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নির্বাচন করবে এবং তার প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচন করবেন হবে হাসান মামুন, তিনি কিন্তু নির্বাচন করবে। আর পটুয়াখালী থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, এটি জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এই ছিল আমার কাছে পটুয়াখালী 4টি আসনের নির্বাচনের সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাচ্ছি নওগাঁয়, সেখানে আছে সহকর্মী এমআর রকি।
সকাল 9টায় শুরু হয়েছিল ভোটের যেসব সরঞ্জামাদি রয়েছে সরঞ্জামাদিগুলো কিন্তু প্রদানের প্রক্রিয়া এবং ধাপে ধাপে কিন্তু এই প্রক্রিয়াগুলো এই মুহূর্তে কেন্দ্রে চলে এসেছে। নওগাঁয় এই মুহূর্তে আমরা দেখছিলাম প্রায় 782টি যে কেন্দ্র রয়েছে, প্রত্যেকটি কেন্দ্রেই এই সরঞ্জামাদিগুলো এই মুহূর্তে নিয়ে আসার পর তারা বুঝে নিয়ে ঘরগুলোকে আসলে সাজানোর প্রক্রিয়া নিয়েছেন। সঙ্গে রয়েছে প্রিজাইডিং অফিসার, আরও সাথে যারা দায়িত্বে রয়েছেন তারা এই কাজগুলো আসলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তাদের এই প্রক্রিয়াটি আগামীকাল সকাল 7টা থেকে যেহেতু ভোট, এই ভোটের পরিপূর্ণ একটা প্রক্রিয়া তারা এই মুহূর্তে শেষ করার জন্য এই কাজগুলি তারা গুছিয়ে নিচ্ছেন। এবং আমরা দেখছিলাম নওগাঁ জেলায় আসলে 32 জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। তারা দীর্ঘদিন এই প্রচারণা শেষে একটা দীর্ঘ অপেক্ষায় রয়েছেন। একটা কাঙ্ক্ষিত ভোট আগামীকাল শুরু হবে এবং সেই ভোটের মাধ্যমে যেমন প্রার্থীরা প্রত্যাশায় রয়েছেন কাঙ্ক্ষিত নেতা নির্বাচন, ভোটার প্রার্থীরাও এই দিক থেকে কিন্তু তারা যোগ্য নেতৃত্বের জায়গাটা তারা নিশ্চিত করার জন্য অপেক্ষা করেছে। জেলায় প্রায় 23 লাখ ভোটার রয়েছে এবং এই 23 লাখ ভোটারের প্রথম থেকেই তাদের যে উৎসাহ উদ্দীপনা আমরা ব্যাপক লক্ষ্য করেছি এবং এই ভোট গ্রহণের জন্য জেলা আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ, সেনাবাহিনীর এই মুহূর্তে সর্বাত্মক একটা প্রস্তুতি নিয়েই তারা কিন্তু তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা লক্ষ্য করছিলাম সকাল থেকেই যেসব কেন্দ্র রয়েছে কেন্দ্রগুলোতে ধাপে ধাপে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এই উপকরণগুলো নিয়ে এসেছেন এবং উপকরণগুলো নিয়ে আসার পর সকালে সুষ্ঠুভাবে যেন ভোটটা নিতে পারেন এবং নেওয়ার প্রক্রিয়ায় যতগুলো প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়াগুলোকে কিন্তু এই মুহূর্তে প্রিজাইডিং অফিসার রয়েছেন, প্রিজাইডিং অফিসারের মাধ্যমে এই জিনিসগুলো এই মুহূর্তে বুঝিয়ে নিচ্ছেন। এবং আমরা দেখছিলাম জেলায় এবার ভোটের প্রেক্ষাপটের ক্ষেত্রে যে শান্তিপূর্ণ করার ক্ষেত্রে প্রশাসন যেমন একটা তাদের গতিশীলতা, সক্রিয়তা সবকিছুই এই মুহূর্তে সর্বোচ্চ পরিমাণে আমরা লক্ষ্য করছি এবং পাশাপাশি শান্তিপূর্ণ ভোটের কেন্দ্রগুলোতে যেসব আলো থাকা দরকার এবং পাশাপাশি ব্যালট বাক্সে কি রয়েছে, ব্যালট বাক্সের পাশাপাশি কাপড়, অমোচনীয় কালি এবং সব মিলিয়ে কিন্তু যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আসলে সম্পূর্ণ করতেই দীর্ঘ যে প্রচেষ্টা ছিল সেই প্রচেষ্টায় কিন্তু এই মুহূর্তে প্রিজাইডিং অফিসারের মাধ্যমে এখানে যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, যারা সহকারী রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, তারা নিয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি নওগাঁ জেলা সদরের জেলা স্কুলের একটি কেন্দ্রে। এই কেন্দ্রে আপনার আগামীকাল সকাল 7টায় ভোট নেওয়ার সর্বাত্মক প্রস্তুতিতেই কিন্তু এই প্রক্রিয়াটি এই মুহূর্তে নেওয়া হচ্ছে। আরেকটি বিষয় জানি রাখি, নওগাঁয় 782টি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রের মধ্যে 342টি কেন্দ্রকে প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে এবং এই ঘোষণার পর তারা আগামীকাল প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক একটা প্রস্তুতি নিয়েই ভোটের মাঠে তাদের এই প্রক্রিয়া প্রয়োগ হবে এবং ভোটাররা সকাল 7টা থেকে দিয়ে ভোট যেন নিরাপত্তার সাথে নিশ্চিত দিতে পারে সেই দিক থেকে কিন্তু নিরাপত্তার সর্বোচ্চ বলয় তৈরি করা হয়েছে। এই ছিল সার্বিক নওগাঁয় ভোটের খবর আমার কাছে। দেশের নানা প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন নির্বাচনের সবশেষ প্রস্তুতির খবর। ইমদাদ, আপনি নিশ্চয়ই দেখছিলেন, আমাদের সহকর্মীরা দেখাচ্ছিলেন প্রায় সম্পূর্ণই বলা যায় বেশিরভাগ ভোট কেন্দ্রে কিছু কেন্দ্রে আসলে কাজ হচ্ছে, এগিয়ে যাচ্ছে এবং যেই কেন্দ্রটা আসলে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে একটু দূরে, নির্বাচনী কর্মকর্তার অফিস থেকে একটু দূরে, সেখানে যেতেও একটু সময় লাগবে। আমরা জানি যে এর আগেই, শুধু আজকে না, গতকালই আসলে পৌঁছে গেছে দুর্গম এলাকায়, সেখানে নির্বাচনী সরঞ্জামাদি দিয়ে দেওয়া হয়েছে এবং আজকেও একেবারে প্রত্যন্ত এলাকায় যেতে হয়তো সন্ধ্যার আগে শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে সিইসি। নির্বাচন কমিশন থেকে এটি জানানো হয়েছে এবং সিইসি নির্বাচনী পর্যবেক্ষকদের সঙ্গেও কথা বলেছে, সাংবাদিকদের সঙ্গেও। কি উঠে এসেছে, তিনি কি বলেছেন নির্বাচনকে সামনে রেখে? নির্বাচনকে সামনে রেখে তিনি আসলে বলেছেন যে স্বচ্ছ হবে এবারের নির্বাচন এবং গণনা, ভোট গ্রহণ এবং গণনা দুটোই তারা স্বচ্ছ করবে এবং ভোটের পরের দিন সকালে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। এ বিষয়ে একটি প্রতিবেদন আছে, দেখে আপনার কাছে আবার আসছে। নির্বাচনের পরদিন সকালে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, স্বচ্ছতার ভিত্তিতে ভোট গ্রহণ ও গণনা কার্যক্রম পরিচালনা করে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে কমিশন। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফিংয়ে সিইসি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ এবং সংবাদ সংগ্রহ করতে এখন পর্যন্ত ৪৫টি দেশের ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ১৬০ জন সাংবাদিক ঢাকায় পৌঁছেছেন। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে দেশি বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদের ব্রিফ করে নির্বাচন কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরে জানান, স্বচ্ছতার ভিত্তিতে ভোট গ্রহণ ও গণনা কার্যক্রম পরিচালিত হবে। প্রথমবার আয়োজিত পোস্টাল ভোটের ব্যালট পেপার ইতোমধ্যে দেশে পৌঁছাতে শুরু করেছে জানিয়ে এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। I wish to reaffirm the Election Commission's unwavering commitment to delivering a peaceful,
credible and participatory election. Comprehensive security and coordination arrangements are in place with support of law enforcement agencies and the government of Bangladesh. প্রধান নির্বাচন কমিশনার বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের রিপোর্টেই উঠে আসবে নির্বাচনের প্রকৃত চিত্র। I trust that your observations and reporting will contribute meaningfully to transparency and democratic confidence. পরে প্রশ্নোত্তর পর্বে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, 13 ফেব্রুয়ারি সকালে সারা দেশ থেকে আসা ফলাফল গণনা করে আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে কমিশন। আওয়ামী লীগ অংশগ্রহণ না করলেও ভোটের হার কমবে না বলে মন্তব্য করেন তিনি। The initial results from each of the centers coming in slowly through informal means by early morning tomorrow, midnight to early morning tomorrow. Some even before that. Small centers, some even before that. But official results, compilation will be done the next morning. সরকার নির্বাচন কমিশনের উপর কোনো ধরনের প্রভাব বা হস্তক্ষেপ করেনি জানিয়ে নির্বাচন কমিশনার জানান, ভোট কেন্দ্র ঘিরে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আমরা প্রতিবেদনটিতে দেখছিলাম যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তিনি আসলে সাংবাদিক এবং পর্যবেক্ষকদের বলছিলেন একেবারে আগামীকাল যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনটি কিভাবে হবে, স্বচ্ছ হবে কিভাবে, গণনা হবে কিভাবে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিভাবে কাজ করবে, সব বিষয়েই তিনি আসলে বলছিলেন। যশো, আবারও আপনার কাছে আসতে চাই, এবং প্রতিবেদনটি তো আপনিও দেখছিলেন, যে আমরা দেখছিলাম কিভাবে হবে পুরো ছকটা তুলে ধরা হয়েছে নির্বাচনী পর্যবেক্ষক এবং সাংবাদিকদের সামনে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তিনি আসলে সেই বিষয়টি স্পষ্ট করে বলেছেন। দেখছিলেন প্রধান নির্বাচন কমিশনার যেমনটা বলছে, এবং নির্বাচন কমিশন বেশ অনেকদিন আগে থেকেই বলে আসছেন যে এবারে নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে, ইতিহাসের সেরা নির্বাচন হবে, তেমন প্রস্তুতি তারা নিয়েছেন। এবং এখন পর্যন্ত আমাদের সহকর্মীরা যেমনটা আমাদের জানাচ্ছিলেন যে সবগুলো ভোট কেন্দ্রে 42,000-এর বেশি ভোট কেন্দ্র আছে আপনি জানেন, সেগুলোতে কিন্তু ইতিমধ্যে বেশিরভাগ ভোট কেন্দ্রে ভোটের সরঞ্জামাদি পৌঁছেছে এবং বাকিগুলো পৌঁছচ্ছে। আবারও একটু আমাদের মাঠ পর্যায়ে সহকর্মীদের কাছে যাব এবং জানবো সেখানকার সবশেষ তথ্য। এই মুহূর্তে আমাদের সহকর্মীরা আছেন বিভিন্ন জায়গায়, শেরপুরে আছেন আমাদের সহকর্মী শহীদুল ইসলাম হীরা এবং গোপালগঞ্জে আছেন জয়ন্ত শিরালী। সরাসরি প্রথমে যাচ্ছি হীরার কাছে। মাত্র আর রয়েছে কয়েক ঘন্টা। ইতিমধ্যে শেরপুরে 2টি আসনে সকাল থেকে নির্বাচনী সকল সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। আমি রয়েছি শেরপুর সদর 1 আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এখানে আমরা লক্ষ্য করেছি সকাল থেকেই এখানে বিভিন্ন কেন্দ্রে কিন্তু আসলে ভোটের যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিন্তু আসলে একে একে পাঠানো হয়েছে। ইতিমধ্যে কিন্তু সমস্ত কেন্দ্রে কিন্তু ভোট কেন্দ্রে কিন্তু আসলে বিভিন্ন ভোটের সরঞ্জামাদি পৌঁছে গেছে। এখানে বেলা এখন প্রায় 3:30টার বেশি বাজে। এখন কিন্তু আসলে শহরের ভিতরে যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোকে কিন্তু এখন সরঞ্জাম বিতরণ করা হবে বলে আমাদেরকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। আমরা একটা বিষয়ে আপনাকে জানিয়ে রাখি, শেরপুরে 3 আসনের জামায়াতের প্রার্থী মৃত্যুজনিত কারণে কিন্তু আসলে শেরপুর 3 আসনটি স্থগিত ঘোষণা করা হয়েছে। শেরপুরের 3টি আসনের মধ্যে 2টি আসনে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে। 2টি আসনে মোট ভোট কেন্দ্র সংখ্যা রয়েছে 299টি। 299টি ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু আসলে আমাকে সংশ্লিষ্টরা জানিয়েছেন 129টি কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। আমরা বিভিন্ন এলাকায় দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তারা কিন্তু সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন সংগঠনের লক্ষ্যে কিন্তু তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন, এমনটাই আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব সহকর্মী গোপালগঞ্জে, সেখানে রয়েছেন জয়ন্ত। গোপালগঞ্জের 3টি আসনে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রে ব্যালট পেপার সহ যাবতীয় নির্বাচনী যে সরঞ্জাম সেটি কিন্তু পাঠানো শেষের পথে। আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে গোপালগঞ্জ, আমি এই মুহূর্তে আছি গোপালগঞ্জ সদর উপজেলাতে। এই উপজেলার 151টি যে কেন্দ্র, এই কেন্দ্রের সবকটি কেন্দ্রে কিন্তু ব্যালট পেপারবাহী যে 3 হুইলার গুলো আছে সেই 3 হুইলার গুলো কিন্তু কেন্দ্রের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। প্রশাসনের যে প্রহারা, সেই প্রহারায় কিন্তু তারা কেন্দ্রগুলোতে পৌঁছেছে। এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে শুধুমাত্র কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে গোপালগঞ্জের 3টি আসনে মোট ভোটার রয়েছে 10,92,618, পুরুষ ভোটার 5,55,228, নারী ভোটার 5,37,325 জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 5 জন। আরেকটু যদি জানাই যে এই
3টি কেন্দ্রে মোট ভোট কেন্দ্র রয়েছে 397টি। এর মধ্যে গোপালগঞ্জ 1-এর কেন্দ্র রয়েছে 138টি, 2-এ 151টি, গোপালগঞ্জ 3-এ রয়েছে 108টি কেন্দ্র। এই যে কেন্দ্রগুলো রয়েছে এই কেন্দ্রগুলোতে কিন্তু প্রতিটি কেন্দ্রে 15 জন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীর সদস্য সেই সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে এবং কেন্দ্রের গুরুত্ব বুঝে সেখানে 2 জন করে নিরাপত্তা কর্মী বাড়ানো হয়েছে। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জে নির্বাচনী যে ব্যালট সহ যে সরঞ্জাম পৌঁছানোর খবরাখবর। শেরপুর ও গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন ভোটের সরঞ্জামাদি ভোট কেন্দ্রে পৌঁছানোর সবশেষ খবর। ইমদাদ, আমরা দেখছিলাম শেরপুর থেকে আমাদের সহকর্মী যুক্ত হলেন এবং গোপালগঞ্জ থেকে যুক্ত হলেন। শেরপুরের বিষয় যদি বলি যে শেরপুরে কিন্তু এবছর একটি আসনে নির্বাচন হচ্ছে না এই আগামীকালকে, কারণ সেই আসনে শেরপুর 3 আসনে জামাতের প্রার্থী মারা যাওয়ার কারণে পরবর্তীতে তফসিল ঘোষণা করে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এখন পর্যন্ত জানাচ্ছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এমন তথ্যই জানাচ্ছিলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বিষয় আমরা আগে দেখেছি যে সর্বকালের সবচেয়ে নিরাপদ নির্বাচন অনুষ্ঠিত করতে চায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আমরা দেখেছি প্রতিশ্রুতি তারা দিয়েছেন। তবে ইমদাদ, আরেকটি বিষয়, এখন তো প্রচারণা চলছে না, তাহলে প্রার্থীরা তো বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত, বিভিন্ন প্রার্থীরা বা হেভিওয়েট প্রার্থীরা কি কার্যক্রমের সাথে যুক্ত আছে? আজকে একজন হেভিওয়েট প্রার্থী বিএনপি চেয়ারম্যান, তার বিষয়ে একটি খবর রয়েছে, সেটি দেখে আবার আপনার কাছে আসছে। প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবায় ফ্রি অ্যানিমাল ক্লিনিক উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাওয়া এর উদ্যোগে দুপুরে বনানীতে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন তিনি। এ সময় ক্লিনিকটির কার্যক্রম পরিদর্শন করেন তারেক রহমান। এর আগে প্রাণী চিকিৎসায় বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করেন তিনি। বাওয়ার আহ্বায়ক আদনান আজাদ জানান, বাংলাদেশ অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি চেয়ারম্যান, দীর্ঘদিন ধরেই এর কার্যক্রমের সঙ্গে যুক্ত তিনি। আগামীতে ক্লিনিকের বিভিন্ন কার্যক্রম নিয়েও পরামর্শ দিয়েছেন বাওয়ার প্রধান পৃষ্ঠপোষক এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পুরো অফিস উনি ঘুরে দেখেছেন, আমাদের ক্লিনিক কিভাবে চলবে সেই ব্যাপারে পরামর্শ দিয়েছেন। কোনো মানুষ যাতে সেবা না পেয়ে ফিরে না যায় এটার ব্যাপারে আমাদেরকে উনি বলেছেন। ক্লিনিকটা সামনের দিকে কিভাবে ভালোভাবে কাজ করবে, মানুষকে সেবা দিতে পারবো, প্রাণীদের সেবা দিতে পারবো, এই ব্যাপারে উনি কিছু দিক নির্দেশনা দিয়েছেন। এই মুহূর্তে আসন ভিত্তিক পরিসংখ্যানের খবর আমরা জানবো। আমাদের সহকর্মী ওমর এনান রয়েছেন, যাব সরাসরি তার কাছে। ইমদাদ এবং জিনাতারা জোশুয়া, আপনাদের মাধ্যমে দেশের সার্বিক ভোটের প্রস্তুতির চিত্র জানছিলাম। আমি আপনাদেরকে চট্টগ্রাম বিভাগের মূলত আসন ভিত্তিক তথ্য উপাত্তগুলো জানাচ্ছিলাম। এর আগে আমরা চট্টগ্রাম 6, চট্টগ্রাম 7 এবং চট্টগ্রাম 11 আসনের তথ্যভিত্তিক আপনাদেরকে কক্সবাজার 1ও দেখিয়েছি। আমরা এবার কক্সবাজার 2 আসনে যাব, যেটি 295তম আসন, এবং এই কক্সবাজার 2 আসনটির সার্বিক চিত্র, কে কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এখানে ভোটার কতজন এবং কার আসলে জয়ের আভাস রয়েছে, সেটিও আপনাদেরকে বিশ্লেষণ করার চেষ্টা করব। আপনারা জানেন যে মহেশখালী এবং কুতুবদিয়া এই দুটি উপজেলা নিয়ে মূলত কক্সবাজার 2 আসন অর্থাৎ 295তম আসনটি গঠিত, এবং এই কক্সবাজার 2 আসনে একের মতো এখানে মূলত 2 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, মূলত হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী প্রার্থী, যারা মূলত ধানের শীষ এবং যথাক্রমে দাঁড়িপাল্লার হয়ে তারা লড়াই করছেন। আমরা যদি একটু চট্টগ্রাম বিভাগে যাই, এবং আমরা বলেছি এর আগে যে 258টি মোট 58টি আসন রয়েছে এখানে, এবং কক্সবাজার যে 2 আসনটি, কক্সবাজার 2 আসনে আমরা যদি যাই তাহলে দেখতে পাবো যে এটি যেমনটি বলেছি একটু আগে যে কুতুবদিয়া ও মহেশখালী উপজেলা নিয়ে গঠিত এটি, এবং এখানে ভোটার আছে 3,87,851 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 2,06,453 জন, এবং নারী ভোটারের সংখ্যা 1,81,000, অর্থাৎ প্রায় 20,000-এর বেশি, 22-23,000-এর বেশি পুরুষ ভোটার রয়েছে। এবং এখন পর্যন্ত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছেন 4,207 জন। আমি যেমনটি বলছিলাম যে কারা ছাড়া আসলে এখানে প্রার্থী আছেন, আমরা দেখতে পাচ্ছি বিএনপির পক্ষ থেকে এবার দাঁড়িয়েছেন আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। তিনি এবার বিএনপির পক্ষ থেকে দাঁড়িয়েছেন। তিনি এর আগে 2বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, অর্থাৎ তিনি হেভিওয়েট প্রার্থী আগে থেকেই। তবে আওয়ামী লীগের ভোট, এবার যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, আওয়ামী লীগের ভোট অনেকাংশে এখানে যাওয়ার সুযোগ রয়েছে, কারণ তারই ভাতিজা আশিকুল্লাহ রফিক, তিনি এর আগের 3বার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এবং স্থানীয়রা বলছেন সেই ভোটগুলো এবার তার চাচার কাছে, অর্থাৎ আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের এই 2 আসনে
যাওয়ার একটি সুযোগ রয়েছে। যদিও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়িপাল্লার যিনি রয়েছেন তিনিও কিন্তু হাল ছাড়ছেন না। তিনি বলছেন যে আওয়ামী লীগ সরকার যে দুঃশাসন, সেই দুঃশাসনের চিত্র জনগণের মাঝে, ভোটারদের মাঝে প্রচার করেছেন এবং তিনিও এগিয়ে রয়েছেন দাঁড়িপাল্লার পক্ষে। 11 দলীয় ঐক্যের প্রার্থী যিনি যে আছেন, মূলত আমি বলছি হামিদুর রহমান আজাদের কথা। তার চিত্র আমরা একটু দেখে আসতে চাই। হামিদুর রহমান আজাদ যিনি ধানের শীর্ষের প্রতিদ্বন্দ্বী অর্থাৎ দাঁড়িপাল্লায় দাঁড়িয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, যে কথা নিয়ে না বললেও না, আমরা যার কথা বলেছি ফয়জুল্লাহ মোহাম্মদ, যার কথা আলমগীর মোহাম্মদের কথা বললাম, তিনিও মূলত কেন্দ্রীয় সদস্য এবং এখানে হেভিওয়েট প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, তিনিও কিন্তু এর আগে একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি সবশেষ নির্বাচিত হয়েছিলেন 2008 সালে যেই নির্বাচন হয়, সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে। এবং আমরা দেখতে পাচ্ছি তার বছরে আয় দেখানো হয়েছে 19.27 লাখ টাকা। অর্থাৎ এই যে কক্সবাজার 2 আসনটি, কক্সবাজার 2 আসনে মূলত প্রতিদ্বন্দ্বিতা করবেন ফয়জুল্লাহ মাহমুদের সঙ্গে HM হামিদুর রহমান আজাদ। আমরা কক্সবাজার 1 ও 2 আসন দেখেছি, আমরা আরও একটি নির্বাচনী আসন দেখতে চাই। আমরা চট্টগ্রাম বিভাগের যে 58টি আসন রয়েছে তার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ আসন 299তম আসন রাঙামাটি, রাঙামাটির 299 যে আসনটি সেটিতে আমরা দেখতে পাচ্ছি পার্বত্য অঞ্চলের একটি আসন। সেখানে ভোটার সংখ্যা 5,09,267 জন। এই জেলাটি বাংলাদেশের সবচেয়ে বড় একটি জেলা এবং এই জেলার ভোটারও তাই স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি 5,09,000-এর বেশি এবং এটা মোট পুরুষ ভোটার দেখতে পাচ্ছি আমরা 2,63,411 জন, নারী ভোটার রয়েছেন 2,45,459 জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছেন 2 জন। এখন পর্যন্ত পার্বত্য জেলা রাঙামাটিতে আমরা দেখতে পাচ্ছি 5,352 জন এখানে ভোট দিয়েছেন। রাঙামাটি যেহেতু পার্বত্য জেলা, দুর্গম অনেকগুলো অঞ্চল রয়েছে, ভোট কেন্দ্র রয়েছে, সেই দুর্গম ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা বলেছে এবং এর আগে আমাদের সহকর্মী যেমনটি জানিয়েছেন যে পার্বত্য জেলায় এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোটাধিকার প্রয়োগের জন্য সাধারণ নির্বাচন এবং গণভোট, সেই গণভোটের প্রস্তুতি বাকি যে 63 জেলায় যেভাবে নেওয়া হয়েছে একইভাবে পার্বত্য জেলাতেও নেওয়া হয়েছে। যেহেতু দুর্গম অঞ্চল রয়েছে, ঝুঁকিপূর্ণ অঞ্চল রয়েছে, বুথ রয়েছে, সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেই মূলত এই ভোটাধিকার দেওয়ার সুযোগটি মানুষের মধ্যে যেন স্বাচ্ছন্দ্যে দিতে পারে, সেই সুযোগটি মূলত নিশ্চিত করতে যায় প্রশাসন, এমনটাই বলেছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি এখানে যিনি বিএনপির প্রার্থী হয়ে রয়েছেন অর্থাৎ ধানের শীষের প্রার্থী, তিনি মূলত দীপেন দেওয়ান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি রাঙামাটিতে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং এর আগে তিনি দেখতে পাচ্ছি মোট 4 বার সংসদ সদস্য নির্বাচনে অংশ নিয়েছেন এবার সহ এবং তিনি পেশায় আইনজীবী। তার বছরের আয় 24 লাখ টাকার বেশি এবং তার যে প্রতিদ্বন্দ্বী এখানে যেটি না বললেই নয়, এখানে মূলত যেই হেভিওয়েট প্রার্থী হিসেবে যে মূল প্রতিদ্বন্দ্বী যদি আমি বলি জুই চাকমা, এই জুই চাকমা মূলত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির, তিনি মূলত দীপেন দেওয়ানের অন্যতম হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী এবং এই দুজনের মধ্যেই মূলত হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই ধারণা করা হচ্ছে। রাঙামাটির সাধারণ মানুষ যারা আছেন তারা মূলত এমন কথাই বলছেন। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য তিনি এবং রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক। প্রথমবারের মতো তিনি এই জাতীয় সংসদ নির্বাচনে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি শুরুতেই কিন্তু হেভিওয়েট একজন প্রার্থীর বিপরীতে লড়াই করছেন এবং কৃষিজীবী সমাজকর্মী তার পেশা, তার আয় দেখানো হয়েছে, বছরে আয় দেখানো হয়েছে 2,80,000 টাকার বেশি। রাঙামাটি যে আসনটি গুরুত্বপূর্ণ এ কারণেই বলছি যেহেতু পার্বত্য অঞ্চল, এখানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ যেমন রয়েছে তেমনি সমতলের মানুষও সেখানে রয়েছেন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, বাঙালি অবাঙালি সব ধরনের মানুষ, সেখানে সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেখানকার সাম্প্রদায়িক সম্প্রীতির উপরেই আসলে নির্ভর করে এবারের যে প্রার্থী। আমরা যেটি দেখতে পাচ্ছি যে জুই চাকমা যেমন এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, দীপেন দেওয়ান, দুজনেই কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠীর পক্ষ থেকে তারা দাঁড়িয়েছেন এবং তারা মূলত যেই নির্বাচনে যে অঙ্গীকারের কথা বলেছেন সেই নির্বাচনী ইশতেহারে আমরা দেখেছি তারা কিন্তু এই বিষয়গুলোই বলেছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি তারা বজায় রাখতে চান,
ভোটারদের যে মূলত তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, তারা সাম্প্রদায়িক সম্প্রীতির পাশাপাশি একই সঙ্গে আমরা দেখেছি সাধারণ মানুষের মন জয়, সেখানকার যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে আমি যদি বলি যে পরিবহন সমস্যা, আপনারা জানেন যে রাঙামাটিতে অন্যতম একটি পরিবহন সংকট রয়েছে, গণপরিবহন নেই বললেই চলে। গণপরিবহন ক্ষেত্রে সিএনজি অটোরিকশা যেগুলো শুধুমাত্র সেগুলো চলে, এই বিষয়গুলোও কিন্তু তারা গুরুত্ব সহকারে তুলে ধরেছে। আমরা দেখেছি প্রার্থীদের ভোটারদের কাছে যখন তারা গিয়েছে, তাদের মন জয়ে এই কথাগুলো রয়েছে। এবং অন্যান্য যেই জেলায় আমরা দেখেছি যে ধানের শীষের বিপরীতে দাঁড়িপাল্লার যেই প্রতিদ্বন্দ্বীদের আভাস, এখানে কিন্তু ছাড় দিয়ে আমরা দেখতে পাচ্ছি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মূলত এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান, এবং এই দুজনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইটি হবে। এবং যেমনটি আমি বলছিলাম যে পার্বত্য অঞ্চল হওয়ার কারণে রাঙামাটির খাগড়াছড়ি এবং বান্দরবানের মতো এই দুটি জেলার মতো এটি আসলে গুরুত্বপূর্ণ একটি আসন, কারণ এই অঞ্চলের অনেক কিছুর উপরেই নির্ভর করে আসলে সামনের যেই সময়গুলো যাবে, অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতিটা কেমন থাকবে বাঙালি এবং অবাঙালির মধ্যে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ রয়েছে। এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময়ে সংকট নিয়ে কিন্তু তারা কথা বলেছেন, এই বিষয়গুলো সামনে এনেছেন। আমরা নিশ্চয়ই আবারও পরবর্তীতে আসন ভিত্তিক এই তথ্য উপাত্তগুলো আপনাদের মাঝে আবারও আমরা তুলে ধরতে পারবো। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন।